হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ যে আমাদের কনস্টিটিউশন রয়েছে তার আর্টিকেল 1 to 4 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তার নেক্সট পার্ট, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের পার্ট 2। সেই পার্ট 2 কি রয়েছে, যে সিটিজেনশিপ, সেই সিটিজেনশিপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 2 এ রয়েছে। আর কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 5 to 11, অর্থাৎ 5 থেকে 11 নম্বর আর্টিকেলে কি রয়েছে, আমাদের সিটিজেনশিপ রয়েছে। তো ক্লাস শুরু করার পূর্বেই আমরা তোমাদের লাস্ট ক্লাসে এবং তার আগেও অ্যানাউন্স করেছিলাম যে আমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা খুব শীঘ্রই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিজের যে অ্যাডমিশন সেটা কিন্তু এনসিওর করতে পারো, কারণ আমাদের সিট খুবই লিমিটেড। আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি তোমরা এখানে দেখতে পারো, যে আমাদের রেগুলার ক্লাসেস রয়েছে, মক টেস্ট রয়েছে যেটা হচ্ছে সিবিটি বেসড, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস তো করে নেবে যে কোনো জায়গা থেকেই, আমাদের ইউটিউব থেকেও, কিন্তু মক টেস্ট না থাকলে নিজেকে ইভালুয়েট করতে পারবে না যে তোমার যে প্রিপারেশন সেটা কেমন চলছে, এক্সাম পার্সপেক্টিভে প্রিপারেশন হচ্ছে না, তোমার প্রিপারেশন কতদূর এগিয়েছে, সেটা তুমি এক্সামের মাধ্যমেই কিন্তু বুঝতে পারবে। সো এখানে কিন্তু আমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া উইকলি ভাইবা রয়েছে, ডাউট সলভিং সেশন রয়েছে। যদি তোমাদের ক্লাসের পাশাপাশিও, মানে ক্লাসে তো ডাউট সলভ হয়ে যাবে, তার পাশেও যদি তোমাদের ডাউট থেকেই যায়, তবে আমাদের যে ডাউট সলভিং সেশনগুলো হবে সেখানে কিন্তু তোমরা নিজের ডাউটগুলো জিজ্ঞাসা করে সেগুলো সলভ করে নিতে পারো। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স থাকছে আমাদের ব্যাচে, সেটা হচ্ছে কি, যে সুপার 30 ব্যাচ থাকছে আমাদের। আমাদের সুপার 30 ব্যাচ থাকছে, ঠিক আছে। সুপার 30 এটা কি? এই ব্যাচটা কি, এটা কিন্তু আলাদা করে তোমাদেরকে পারচেস করতে হবে না। আমাদের যে স্টুডেন্টরা থাকবে, ঠিক আছে, এই মক টেস্টের মাধ্যমেই আমাদের 30 জন স্টুডেন্টকে সিলেক্ট করবে এবং তাদেরকে পার্সোনালাইজ গাইডেন্স দেবো, যাতে এক্সামের জন্য আরও ভালো মতো তারা রেডি হতে পারে। এবং লাস্ট ব্যাচেও আমাদের কিন্তু এই সুপার 30 ব্যাচ ছিল, লাস্ট ইয়ারেও। সেখানে কিন্তু এই সুপার 30 ব্যাচ থেকেই বেসিক্যালি আমাদের 15+ স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়েছে। সো এই ব্যাচটা খুব ইম্পর্টেন্ট, আর এই ব্যাচটা কিন্তু তোমরা এটার মধ্যেই পেয়ে যাবে। যখন তোমরা মক টেস্টগুলো দেবে, মক টেস্টে ভালো স্কোর করলেই কিন্তু সুপার 30 ব্যাচে তোমরা ইনক্লুড হয়ে যেতে পারবে, ঠিক আছে। আর পুরো কোর্সটাই কিন্তু তোমরা 1799 টাকা পেয়ে যাচ্ছ, এছাড়া এক্সট্রা কোনো চার্জ কিন্তু নেই। এটা একবারই পেমেন্ট করতে হবে এবং এই টাকার মধ্যেই সব কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ, এক্সট্রা কোনো হিডেন চার্জেস নেই। তো চলো আজকের যে ক্লাস, আমাদের সিটিজেনশিপ চ্যাপ্টার, সেটা শুরু করি। আমি যেমনটা বললাম তোমাদের, যে এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে। আর্টিকেল যদি বলি, তো 5 to 11, 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলগুলো যদি আমাদের কনস্টিটিউশনের দেখি, সেখানে দেখবো আমরা সিটিজেনশিপ সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এটা কত নম্বর পার্টে রয়েছে? কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 2, 2 নম্বর পার্টে রয়েছে, ঠিক আছে। 2 নম্বর পার্টে রয়েছে। তো চলো এক এক করে আর্টিকেলগুলো দেখে নিই। যদিও সিটিজেনশিপ সম্পর্কে কোশ্চেন খুব একটা আসে না, লাস্ট ইয়ারে তেমন কোনো কোশ্চেন আসেনি, কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে যায়, কারণ এখন দেখছি নাগরিকত্ব বিষয়ে, ইল্লিগাল মাইগ্রেন্টের বিষয়, এসআইআর চলছে বিভিন্ন জায়গায়। সো এটা কারেন্ট রিলেটেড একটা ইস্যু হয়ে যাচ্ছে, সেই জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। সো আমরা এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কী ধরনের পিওয়াইকিউ এসেছে কিন্তু খুব কম আর কি, সেগুলোও দেখবো, কী ধরনের কোশ্চেন আসতে পারে, প্র্যাকটিস কোশ্চেন সবগুলোই কিন্তু দেখবো। সো এখান থেকে আমি যেগুলো তোমাদেরকে মার্ক করিয়ে দেবো যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বা এই ওয়ান লাইনারটা বা এই ইনফরমেশনটা মনে রাখলেই তোমার হয়ে যাবে, সেটুকুটা মনে রাখলেই কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কভার আপ হয়ে যাবে। চলো এক এক করে দেখি। ফার্স্টলি আমরা আর্টিকেল 5 দেখবো, ঠিক আছে। আর্টিকেল 5 বেসিক্যালি কি, এখানে কিন্তু 5 আমরা যেমন পার্ট 1 দেখলাম ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেখানে আমাদেরকে 4টা আর্টিকেলই, বেসিক্যালি আর্টিকেল 1 2 3 বেশি ইম্পর্টেন্ট, সেই আর্টিকেলগুলোকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হয়েছে যে আর্টিকেলের সম্পর্কটা কি, কি বিষয়। কিন্তু এখানে 5 to 11 আর্টিকেলগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই আর্টিকেলগুলো মনে না রাখলেও চলবে। তবুও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একবার দেখে নেবে তাহলেই চলবে। তো বেসিক্যালি আর্টিকেল 5-এ কি রয়েছে? আর্টিকেল 5-এ রয়েছে যে আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হয়, ঠিক আছে, কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন ইন্ডিয়ান যে নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন কারা হবে, ঠিক আছে, বেসিক্যালি সেটাই কিন্তু আর্টিকেল 5-এর মধ্যে রয়েছে। আর্টিকেল 6-এর মধ্যে কি রয়েছে? আর্টিকেল 6-এর মধ্যে রয়েছে যে যারা রাইট অফ দ্য পার্সন হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, যখন স্বাধীন হয় আমাদের দেশ, ঠিক আছে,
আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় আমরা জানি যে পাকিস্তান আর ইন্ডিয়া দুটো আলাদা ভাগ হয়ে গেছিল, এটা সবাই জানি আমরা। তো পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে চলে এসেছিল সেই মুহূর্তে, ঠিক আছে, কিছু সংখ্যক মানুষ যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে, তাদের রাইট কি হবে সেটা সম্পর্কে আর্টিকেল 6 এ রয়েছে। আর্টিকেল 7 এ কি রয়েছে, এমন কিছু মানুষ যারা ভারত থেকে মাইগ্রেটেড টু পাকিস্তান, অর্থাৎ ভারত থেকে তারা পাকিস্তানে চলে গেছিল। এই ডেট ফেট কোনো কিছুই কিন্তু মনে রাখার দরকার নেই, এইটুকুনা মনে রাখলেই চলবে তোমরা যদি মনে রাখতে চাও। যে আর্টিকেল 7 এ কি রয়েছে, যে এমন কিছু নাগরিক বা এমন কিছু মানুষ যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে আমার স্বাধীনতার সময়, দেশ ভাগের সময়, তাদের রাইট সম্পর্কে এখানে রয়েছে যে তারা পাকিস্তানে চলে গেলে তাদের নাগরিকত্ব ইন্ডিয়ান থাকবে না। কারণ আমরা জানি যে ইন্ডিয়ান সিটিজেন কি ধরনের সিটিজেনশিপ রয়েছে, এটা সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, একক নাগরিকতা রয়েছে আমাদের এখানে, ঠিক আছে, ডুয়েল সিটিজেনশিপ কিন্তু নেই। আর্টিকেল 8 এ যদি যাই, তা 8 এ কি, যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তাহলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কারা, এমন কিছু নাগরিক যারা মাইগ্রেটেড হয়ে অন্য কোনো দেশে চলে গেছে এবং তাদের যারা সন্তান সন্ততি, ঠিক আছে, তাদের যারা লিনিয়েজ রয়েছে, তারা কিন্তু পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন নামে পরিচিত। এছাড়াও এমন কিছু ব্যক্তি যারা হয়তো আগে ইন্ডিয়ান নাগরিক ছিল কিন্তু কাজের পারপাসে অন্য দেশের নাগরিকত্ব তারা অর্জন করেছে। আমরা জানি যে মাইগ্রেটেড হয়ে অনেকেই বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজে চলে যায়, সেখানে তারা সেখানকার নাগরিকত্ব নিয়ে নেয়। তার ফলে তখন কিন্তু তারা পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন হয়ে যায়, ঠিক আছে, বা তাদের যারা সন্তান হবে পরবর্তীতে, ঠিক আছে, তারা কিন্তু পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন। বেসিক্যালি সিম্পলি এইটুকুটা মনে রাখলেই কিন্তু চলবে, ঠিক আছে। আর পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন, এখানে তোমরা আরেকটা জিনিস পাবে যে ওসিআই কার্ড হোল্ডার, ঠিক আছে। তো এটা আমি পরে তোমাদেরকে বলছি ওসিআই কার্ড হোল্ডারটা কি। আর্টিকেল 9, ঠিক আছে, যেমনটা বললাম আমি যে আমাদের দেশে কি কেমন সিটিজেনশিপ রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমরা যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ অ্যাকোয়ার করি তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের যে ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেল 9 এ সেটা রয়েছে। আর্টিকেল 10 এ কি রয়েছে, যে আমরা যে সিটিজেন আমাদের কিছু ডিউটিস রয়েছে, যেমন আমরা দেখি যে আমাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে কত নম্বর আর্টিকেল রয়েছে, আর্টিকেল 51 এর মধ্যে আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, তাই না, আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে। সো এমন নাগরিকদের কিছু ডিউটিস রয়েছে, সেই ডিউটিগুলো যদি আমরা ঠিকভাবে পালন না করি তাহলে পার্লামেন্ট, মানে আমি তোমাদেরকে বাংলা ভাষা বলে দিচ্ছি, পার্লামেন্ট কিছু আইন তৈরি করে, যদি কেউ কেউ কোনো আইন না মানে তাদের নাগরিকত্ব আর কি রোধ করতে, মানে শেষ করতে পারে বা সেটাকে স্টপ করতে পারে। বেসিক্যালি এইটুকুনো মনে রাখলেই চলবে এইভাবে, ঠিক আছে। আর্টিকেল 11 এ কি রয়েছে, আর্টিকেল 11 এ রয়েছে যে পার্লামেন্ট ল তৈরি করতে পারে কি বিষয়ে, সিটিজেনশিপ সম্পর্কে। ভারতের নাগরিক কারা হবে, কি কি করলে ভারতের নাগরিকত্ব অর্জন করা যেতে পারে, কি কি করলে নাগরিকত্ব শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই পাওয়ারটা কার রয়েছে, এটা পার্লামেন্ট রয়েছে। অর্থাৎ পার্লামেন্ট আইন তৈরি করতে পারে নাগরিকতা সম্পর্কে। বেসিক্যালি এটাই রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখব আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ঠিক আছে। আর এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955ই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট এই সিটিজেনশিপ চ্যাপ্টারের মধ্যে। কেন, কারণ এখানে আমরা দেখব যে 5 প্রকার ফর্ম রয়েছে যার মাধ্যমে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকুয়ার করা যায়, আর 3 প্রকার ফর্ম রয়েছে যার মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ লুজ হয়ে যায়, ঠিক আছে। সেখান থেকেই কিন্তু এক্সামে কোশ্চেন এসে থাকে। তো চলো আমরা সেই পার্টটুকু দেখে নিই, ঠিক আছে। তো বেসিক্যালি দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই যে 5 মোডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, 5 ভাবে সিটিজেনশিপ অ্যাকুয়ার করা যায়, ঠিক আছে, সেটা, আর 3 ভাবে সিটিজেনশিপ লুজ হয় সেটা। তো তার আগে এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই, যেমন সিঙ্গেল সিটিজেনশিপ, এটা মাথায় রাখবে যে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে কি ধরনের সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, ঠিক আছে, ইন্ডিয়াতে কি রয়েছে, সিঙ্গেল। যদি ডুয়েল বলি, ডুয়েল সিটিজেনশিপের এক্সাম্পল যদি দিই, সেটা কোথায় রয়েছে, সেটা রয়েছে ইউএসএ তে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন এসে থাকে। এবার যদি বলি যে আমাদের ইন্ডিয়ান যে সিটিজেনশিপ সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, সেটা ইন্ডিয়াতে রয়েছে, এটা কোথা থেকে আমরা বড় করেছি যদি বলি, সেটা আমরা ব্রিটিশ থেকে, ঠিক আছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, বেসিক্যালি ব্রিটিশ বা ইউকে বলতে পারি, সেখান থেকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবো। চলো আমরা দেখে নিই যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ঠিক আছে, সেটাতে যে 5 প্রকার মোড অফ অ্যাকুইজিশন রয়েছে সিটিজেনশিপ, সেগুলো কি কি। তো ফার্স্ট আমরা দেখবো কি, বাই বার্থ, জন্মগ্রহণের মাধ্যমে। কেউ যদি ইন্ডিয়াতে বর্ন হয়, ইন্ডিয়াতে কেউ যদি জন্ম হয়, এটাকে একটা ল্যাটিন টার্ম রয়েছে জাস্ট সলি বলা হয়, ঠিক আছে। তো এই টার্মটা মনে রাখলেও চলবে, না মনে রাখলেও চলবে তোমাদের আপাতত। তো বেসিক্যালি ফার্স্ট মোড অফ অ্যাকুইজিশন কি, বাই বার্থ। ভারতে যদি কারো জন্ম হয় অটোমেটিকলি সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে। এখানে
তিন প্রকারের ডেট রয়েছে, ঠিক আছে, যে 1987 সালের 1987 এর আগে, ঠিক আছে, তারপর 2004 এর আগে, 2004 এর পরে, এরকম কিছু ডেট মেনশন রয়েছে যেগুলো আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট না, কারণ এক্সামে এত ডিটেলস তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। সো আমরা বাই বার্থ এইটুকুটা মনে রাখবো। বাই ডিসেন্ট, ঠিক আছে, বাই ডিসেন্ট বেসিক্যালি কি, কেউ যদি ভারতের বাইরেও জন্মগ্রহণ করে কিন্তু তার পিতা বা মাতা কেউ যদি ইন্ডিয়ান হয়ে থাকে, ঠিক আছে, তার মাদার বা ফাদার কেউ যদি ইন্ডিয়ান হয়ে থাকে কিন্তু তার জন্ম যদি ভারতের বাইরে হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে অনেক কাপেল বা অনেক মা বাবা বিভিন্ন কাজের পার্সপেক্টিভে তারা বিদেশে থাকে, ফরেনে থাকে, যাদেরকে আমরা এমনিতেও এনআরআই বলে থাকি, ঠিক আছে। তো এনআরআই এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমরা সেগুলো নেক্সট স্লাইডে ইনক্লুড করছি, যে সেই ক্রাইটেরিয়াগুলো বেসিক্যালি কি, কাদেরকে এনআরআই বলবো। তো বেসিক্যালি মনে রাখবো যে এমন কিছু পার্সন যাদের জন্ম ভারতের বাইরে হয়েছে, ভারতের মাটিতে হয়নি, ঠিক আছে, কিন্তু তাদের যদি পূর্বপুরুষ দেখি বা বেসিক্যালি তাদের যে মা বাবা তারা যদি ইন্ডিয়ান হয়ে থাকে, ঠিক আছে, বাই ডিসেন্টের মাধ্যমে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অ্যাকোয়ার করতে পারে, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারে, ঠিক আছে। তারপর নেক্সট দেখবো আমরা কি, বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে কি, যেমন আমি তোমাদেরকে অলরেডি বললাম যে পিআইও, পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন, কারা আমি বললাম অলরেডি, ঠিক আছে। পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন যদি হয়ে থাকে, স্পাউস অফ দ্য সিটিজেন্স, ধরে নাও এমন কোনো ব্যক্তি, ঠিক আছে, যে যার নাগরিকত্ব ইন্ডিয়ান রয়েছে কিন্তু তার ওয়াইফ, ঠিক আছে, বা তার হাজবেন্ড যদি বিদেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারে, কিন্তু এটার জন্য একটা ক্রাইটেরিয়া কি রয়েছে, রিকোয়ার 7 ইয়ার্স অফ রেসিডেন্স, তাদেরকে 7 বছর থেকে ভারতে থাকতে হবে, তারপরেই তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু সিটিজেনশিপ গ্রহণ করতে পারে, ঠিক আছে। তারপরে দেখবো কি আমরা নেচারালাইজেশনের মাধ্যমে কারা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে, যারা এমন কিছু বিদেশি যারা বিদেশ থেকে ভারতে চলে এসেছে এবং রেগুলারলি কন্টিনিউয়াসলি 12 বছর ভারতে রয়েছে, ঠিক আছে, 12 বছর অ্যাগ্রিগেট রেসিডেন্স যদি হয়ে থাকে, এখানেও একটা ক্রাইটেরিয়া আমরা দেখবো যে তাদেরকে টোটাল 14 বছর ভারতে থাকতে হবে। 14 বছরের মধ্যে তারা যদি মানে তার তার মধ্যে তারা বিদেশেও যেতে পারে, কিন্তু 14 বছরের মধ্যে তাদেরকে 11 বছর ভারতে থাকতে হবে টোটাল, ঠিক আছে, যদি দিন কাউন্ট করা হয়। আর 12 মান্থ, ঠিক আছে, 12 মান্থ কন্টিনিউয়াসলি যখন অ্যাপ্লিকেশন করবে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য, তার আগে 1 বছর তাকে ভারতে থাকতেই হবে, তারপরেই সে, মানে তার আগে তো 11 বছর ওকে থেকেছেই, ঠিক আছে, 13 বছর থেকেছেই টোটাল, ঠিক আছে, আর তার আগেও 1 বছর কন্টিনিউয়াসলি ভারতেই থাকতে হবে, তারপরেই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। তো এত ডিটেলস না মনে রাখলেও চলবে, জাস্ট শুনে নাও যে এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা সিম্পলি মনে রাখবে যে ন্যাচারালাইজেশনের জন্য 12 বছর রিকোয়ার, ঠিক আছে, এর মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। সেই জন্য আমরা আরেকটা জিনিস দেখবো এখানেও, এই যে ক্রাইটেরিয়া, যে আমি এখানে লিখে দিই যে 2019-এর, ঠিক আছে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার মাধ্যমে বাই ন্যাচারালাইজেশনের যে 12 বছর ক্রাইটেরিয়া সেটাকে কমিয়ে 5 বছর করিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটাও আমি ডিটেলস নেক্সট বলছি তোমাদেরকে, যে এখানে যে 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে কি ছিল। আর তারপরে আরেকটা আমি ফার্স্ট দেখলাম কি, বাই বার্থ, দেন ডিসেন্ট, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন, এবং 5 নাম্বার যেটা মোড অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ রয়েছে, সেটা কি, যে ইনকর্পোরেশন অফ টেরিটরি। ইনকর্পোরেশন অফ টেরিটরি বলতে কি, ভারত যদি কোনো একটা টেরিটরি অ্যাকুয়ার করে নেয়, যে কোনো মাধ্যমে হোক না কেন, বা কোনো একটা টেরিটরি, ধরে নাও এখন বাংলাদেশ যদি ভারতে পার্ট হয়ে যায়, তাহলে যে বাংলাদেশের নাগরিকরা রয়েছে অটোমেটিকলি তারা কিন্তু ভারতে পার্ট হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে বলতে পারি, যেমন আমরা জানি যে পন্ডিচেরি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে পন্ডিচেরি কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। সিকিম যেমন 1975 সালে ভারতে অন্তর্ভুক্ত হয়, তখন কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়, সেটা কিন্তু লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম। কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে যে সিকিম কত নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়, 1975 সালে, সেটা আমি অলরেডি বললাম তোমাদেরকে, ঠিক আছে। আর পন্ডিচেরি কত সালে ভারতে অন্তর্ভুক্ত হয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা বলবে, ঠিক আছে। এই বিষয়গুলো যখন সিকিম বা পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন সেখানে যে নাগরিকরা, সেখানকার যে বাসিন্দারা, ঠিক আছে, সেখানকার মানুষরা অটোমেটিকলি কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। সো আমরা বুঝতে পারলাম যে 5 মোড অফ অ্যাকুইজিশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ 5 ভাবে, সেটা আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট আমরা দেখব যে 3টা মোড আছে, যে লস অফ সিটিজেনশিপ, একজনের নাগরিকত্ব কিভাবে লস হয়ে যাবে, কিভাবে হারিয়ে ফেলবে নাগরিকত্ব, ঠিক আছে, সেটা তিনভাবে রয়েছে। ফার্স্টলি বাই রিনাউন্সিয়েশন, দ্যাট মিনস ভলেন্টারিলি গিভিং আপ অফ সিটিজেনশিপ, কেউ যদি স্বইচ্ছায়
নাগরিকত্ব ছেড়ে দেয়, ঠিক আছে, ফার্স্ট মোড হলো এটা, যে আমি আর ইন্ডিয়ান সিটিজেন হব না, আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেব। এটা হচ্ছে সিম্পলি বাই রিনাউন্সিয়েশন, ঠিক আছে, স্বইচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করা, ভলেন্টারিলি। এবার যদি বাই নেক্সট কি রয়েছে, বাই টার্মিনেশন। টার্মিনেশন বেসিক্যালি কি, যে অটোমেটিক লুজ। অটোমেটিক লুজ কেমন, যে আমি স্বইচ্ছায় আগে ভারতের নাগরিকত্ব ত্যাগ করলাম না, কিন্তু নাগরিকত্ব আমি ভারতের ত্যাগ না করেও, ধরে নাও আমি ইউএসএ, কানাডা বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিজের নাগরিকত্ব অর্জন করে নিলাম, বা সেখানকার সিটিজেনশিপ আমি নিয়ে নিয়েছি, যেহেতু ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, সেই জন্য অটোমেটিকলি আমার যে সিটিজেনশিপটা রয়েছে ইন্ডিয়ান, সেটা টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাই টার্মিনেশন। এবার নেক্সট রয়েছে কি, বাই ডেপ্রিভেশন। বাই ডেপ্রিভেশন বেসিক্যালি কি, কেউ যদি কোনো ফ্রডের মাধ্যমে, ঠিক আছে, কোনো ফ্রডের মাধ্যমে, আমরা ডঙ্কি রুটস জানি, তার মাধ্যমে ইল্লিগাল, এখন দেখছি ইল্লিগাল মাইগ্রেন্ট অনেক এসছে, ঠিক আছে, ইল্লিগাল মাইগ্রেন্ট ভারতে এসেও যদি তারা নাগরিকত্ব অর্জন করে নেয় কোনোভাবে, আর সেটা যদি প্রুফ হয়ে যায় যে সে ফ্রডের মাধ্যমে ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে ভারতে এসছে, তাহলে তার যে নাগরিকত্ব, সেটা কি হয়ে যাবে, বাই ডেপ্রিভেশনের মাধ্যমে নাগরিকত্ব কিন্তু লুজ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারলাম যে কি কিভাবে আমাদের নাগরিকত্ব অর্জন করা যেতে পারে, আর কি কিভাবে যে নাগরিকত্ব রয়েছে সেটা লুজ হয়ে যেতে পারে, ঠিক আছে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট আমরা দেখব কি, এখানে বেশ কিছু কি ফিচার্স রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, যে কিছু শুধুমাত্র সিটিজেনের রাইট কি রয়েছে, ঠিক আছে, সিটিজেনের রাইট, এগুলো যখন আমি ফান্ডামেন্টাল রাইট তোমাদেরকে পড়াবো, এটা ডিটেলস পড়াবো। আরেকটা বেসিক্যালি জিনিস এখানে আমরা টার্ম পাবো কি, এলিয়েন, ঠিক আছে। তো এলিয়েন বেসিক্যালি কি, এলিয়েন বেসিক্যালি বলতে বোঝায় ফরেনার, যে কোনো ফরেনার, যে কোনো ফরেনার, ঠিক আছে, যে কোনো ফরেনারকে এলিয়েন বলা হয়। এবার এলিয়েন বেসিক্যালি দু দু প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কি এনিমি এলিয়েন, এনিমি এলিয়েন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন। তো এনিমি এলিয়েন কারা, ভারতের যার সাথে হয়তো খুব একটা ভালো সম্পর্ক নেই, বা এমন কোনো দেশ যার সাথে ভারতের বর্তমানে যুদ্ধ চলছে, এমন কোনো দেশের নাগরিকরাই কিন্তু আমরা তাদেরকে কি বলবো, এনিমি এলিয়েন। ধরে নাও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ চলছে, তখন পাকিস্তান যে নাগরিকরা, তারা ভারতের ক্ষেত্রে কি হয়ে যাবে, এনিমি এলিয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর ফ্রেন্ডলি এলিয়েন কারা, বাকি আদার্স যে সমস্ত দেশ রয়েছে তাদের নাগরিকরা ফ্রেন্ডলি এলিয়েন বেসিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। এটা এখান থেকে মনে রাখতে পারো। আর লাস্ট স্লাইডে আমি তোমাদেরকে দুটো জিনিস বললাম, ঠিক আছে। তো একটা হচ্ছে, হ্যাঁ, 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা সম্পর্কে বলবো। তো চলো দেখে নিই সেটা কি রয়েছে। তো বেসিক্যালি যে 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে কি বলা হয়, এর মাধ্যমে আমরা যে দেখলাম বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে, যে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে 12 বছর ক্রাইটেরিয়া রয়েছে, সেটাকে রিডিউস করে 5 বছর করে দেওয়া হয়েছিল। কার জন্য, কাদের জন্য, এখানে আমরা দেখব যে যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই তিনটে দেশ থেকে যারা রিলিজিয়াস মাইনরিটিতে রয়েছে, সেই তিনটে দেশে কারা কারা সেই তিনটা দেশে রিলিজিয়াস মাইনরিটিতে রয়েছে, যেমন হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস, ঠিক আছে, এবং খ্রিস্টান, এই যে সিক্স যে রিলিজিয়াস কমিউনিটি রয়েছে, তারা সেগুলো দেশে কোথায় কোথায়, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে তারা মাইনরিটিতে রয়েছে। এবং সেখান থেকে যদি তারা কোথায়, ইন্ডিয়াতে যদি চলে আসে, ইন্ডিয়াতে চলে আসে কার 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 মধ্যে, একটা এখানে ডেট মেনশন রয়েছে, যে 31শে ডিসেম্বর এর আগে বা এর পরে, কাট অফ ডেট এটা দিয়ে দেওয়া হয়েছে, যে 31শে ডিসেম্বর 2014-র আগে যদি তারা চলে আসে, ঠিক আছে, তাহলে তাদেরকে আর 12 বছর ইন্ডিয়াতে থাকতে হবে না। তারা যদি 5 বছর ইন্ডিয়াতে থেকে যায়, কতর মধ্যে, যে 31 ডিসেম্বর 2019, তাহলে তাদেরকে বাই যে ন্যাচারালাইজেশন, তার মাধ্যমে কিন্তু সিটিজেনশিপ প্রদান করা হবে, ঠিক আছে। তো 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে সিম্পলি এই বিষয়গুলোই কিন্তু মেনশন ছিল। সো আশা করি বুঝতে পারলে যে সিটিজেনশিপ চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে। এই চ্যাপ্টারটা খুব বেশি টাফ না। তোমরা কি কি মোড অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, সেইটুকুটা মনে রাখলে কি কিভাবে সিটিজেনশিপ আমাদের লুজ হয়ে যায়, এটা কত নম্বর পার্টে রয়েছে, কত নম্বর আর্টিকেলের মধ্যে এটা মেনশন রয়েছে, ইন্ডিয়াতে সিটিজেনশিপ কেমন, সিঙ্গেল সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ কোথায় রয়েছে, ইউএসএ তে রয়েছে, ঠিক আছে। আর আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে বড় করা হয়েছে, বেসিক্যালি ব্রিটিশ থেকে বা ইউকে থেকে, ঠিক আছে। এই পার্টটুকু মনে রাখলেই কিন্তু আমাদের সিটিজেনশিপ যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু এক্সাম পার্সপেক্টিভে আমাদের কিন্তু কভার আপ হয়ে যায়। আরেকটা আর্টিকেল যদি তোমরা মনে রাখতেই চাও, তাহলে আর্টিকেল 9 মনে রাখবে, যে যার মাধ্যমে আমাদের কি, যে সিটিজেনশিপ, সেটা কি ওখানে মেনশন রয়েছে আর্টিকেল 9-এ, যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আর আর্টিকেল 11, সেখানে পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে সিটিজেনশিপ সম্পর্কে যে কোনো তারা ল তৈরি করতে পারে। সেই অনুযায়ী আমরা দেখলাম
যে 1955 এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, বা 1955 সিটিজেনশিপ অ্যাক্ট যেটা রয়েছে, ঠিক আছে, সেটা। সো আশা করি বুঝতে পারলে চ্যাপ্টারটা। যে কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চলো কিছু আমরা প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই এখান থেকে। তো প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে ফার্স্ট আমরা দেখব কি কি রয়েছে। 1 নম্বর কোশ্চেন, যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ, কোন আর্টিকেল সিটিজেনশিপ সম্পর্কে ডিল করে। এখানে 4টা অপশন রয়েছে, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আনসার করবে, ঠিক আছে। আর কমেন্টের মাধ্যমে যখন তোমরা অ্যান্সার করবে তখন কোশ্চেন ফার্স্টলি কোশ্চেন নাম্বারটা দিবে, যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো এবিসিডির মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এভাবে কিন্তু অ্যান্সার করলে আমরা কিন্তু চেক করে দিতে পারবো ইজিলি, ঠিক আছে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেই আমরা কালকে কিন্তু আনসার আপলোড করব, তোমরা সেখানে চেক করে নিতে পারো। আর তারপরে অবশ্যই কমেন্টে জানাবে যে কার কতগুলো ঠিক হলো। আর্টিকেল, সরি, কোশ্চেন নাম্বার 2, এখানে কি রয়েছে, হু হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেট দ্য রাইটস টু who has the power to regulate the right of the citizenship by law under article 11, কার এই পাওয়ারটা কার রয়েছে আর্টিকেল 11 অনুযায়ী, ঠিক আছে, সেটা। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 3, which of the following is not a mode of acquisition of Indian citizenship under act citizenship act 1955, ঠিক আছে। মোড অফ কি বলেছে কোশ্চেনটা, নট, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, নট আ মোড অফ অ্যাকুইজিশন বলেছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু এক্সামে আমাদের মিস হয়ে যায় যে এখানে নটটা মেনশন রয়েছে, তাই না। From which country, 4 number question, from which country's constitution did India borrow the concept of the single citizenship, ঠিক আছে, ইজি কোশ্চেন, আমি ডিসকাস করলাম অলরেডি। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখবো, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 9 হোয়াট হ্যাপেন্স ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলেন্টারিলি অ্যাকুয়ার্স দ্য সিটিজেনশিপ অফ আ ফরেন স্টেট, ফরেন স্টেটের যদি কোনো কেউ সিটিজেনশিপ গ্রহণ করে নেয় আর্টিকেল 9 অনুযায়ী, তাহলে তার সিটিজেনশিপের কি অবস্থা হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ কি হতে পারে, ঠিক আছে, এটা কোশ্চেনে বলা হয়েছে। Question number 6, which fundamental right is available only to the citizen of India and not to the foreigners, এর মধ্যে কোন রাইটটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সিটিজেন্স এর রয়েছে, ফরেনার নেই, এটা অলরেডি আমি বললাম। যদি তবুও কারো আনসার করতে প্রবলেম হয়, আমরা এই কোশ্চেনটা কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার রয়েছে পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত যখন আমরা ডিসকাশন করব, তখন কিন্তু এই কোশ্চেনের আনসার তোমরা অলরেডি পেয়ে যাবে সেখানে। Question number 7, which terms describe the compulsory termination of the citizenship by the government of India due to fraud or disloyalty? Fraud or disloyalty মাধ্যমে লুজ কি মানে ফ্রড বা ডিসলয়ালিটি হলে কোনটা কার কিসের মাধ্যমে আমাদের যে সিটিজেনশিপ রয়েছে সেটা লুজ হয়ে যাবে। এই আমরা দেখলাম যে 3 ভাবে আমাদের সিটিজেনশিপ লুজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে ফ্রড আর ডিসলয়ালিটির মাধ্যমে কোনটা লস হয়, ঠিক আছে, সেই লসটাকে আমরা কি বলবো, ঠিক আছে, বেসিক্যালি এটাই। Under the Citizenship Amendment Act 2019, the aggregate period of the residence of the naturalization for a specific community was reduced to how many years? আমাদের 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল তার মাধ্যমে কিছু স্পেসিফিক কমিউনিটির যে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে 12 বছর সেটা কমিয়ে কত বছর করা হয়েছে, বেসিক্যালি এই কোশ্চেনে এটাই মেনশন রয়েছে। সো এই 8টা কোশ্চেনের আনসার তোমরা করবে, হ্যাঁ, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আনসারগুলো জানাবে। আর এটা হলো আমাদের সিভিএলইটি 2026-এর পুরো টিম, আমরা এটাই, ঠিক আছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে আরো অনেকজনই রয়েছে আমাদের সাথে। আমরা প্রগতি 3.0 ব্যাচ যেটা অনলাইন ব্যাচ আমরা লঞ্চ করেছি, এর মাধ্যমে অলরেডি বললাম যে ব্যাচের ফিচার্সগুলো কি কি। আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, সো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু কোয়ারিজ রেজ করতে পারো এবং অ্যাডমিশনটা এনসিওর করে নিতে পারো। এখানে আমাদের আবার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর এপিজেএসি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমরা ডেইলি বেসিসে কোশ্চেন আনসার আপলোড করছি, প্র্যাকটিস সিরিজ দিচ্ছি তোমাদেরকে। সো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, এখানেই কিন্তু আমাদের নোটস শেয়ার করা হবে। আর বললাম অলরেডি যে ডেইলি বেসিসে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে, সেখানে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো, অলরেডি অনেকেই পার্টিসিপেট করছে। সো কুইকলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর যে কোনো ডাউট হলে, যে কোনো ধরনের সমস্যা হলে, ঠিক আছে, অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ হলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। সো আজকে এই পর্যন্তই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।